প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের মাঝে উপস্থিত আছি মোহাম্মদ রেজাল করিম, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজকে আলোচনায় যাওয়ার আগে অর্থাৎ শ্রেণী পাঠে যাওয়ার আগে দু একটা কথা বলে নিই, যেটা আমাদের আসলে দায়িত্ব। একটু উদাহরণ দিয়ে বলি। আমি একবার অধ্যক্ষ মহোদয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন এবং তাদের মৌলিক কথাই ছিল যে আপনারা ক্লাসরুমে পাঠদানের আগে কিছু মানবিকতার শিক্ষায় কিছু কথা বলবেন। তো আমি তাই দু একটা কথা বলি যে আসলে আমাদের মানবিক যে শিক্ষা, এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাডেমিক শিক্ষা সার্টিফিকেট তো প্রদান করে, আয় উপার্জনে সহায়তা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু মানবিকতার শিক্ষা আসলে মানুষের দুনিয়াতে স্থায়ী করে, অর্থাৎ তাকে স্মরণীয় করে রাখে। তাই মানবিকতার শিক্ষাকে আমরা এড়িয়ে যেতে পারবো না। এই বিষয়ে যত বড় হব আমরা, আমাদের মানবিকতা বড় করতে হবে। যা হোক, আমরা এগুলো বিষয়ে বিভিন্ন ক্লাসে আরো কথা বলবো। এখন আমরা মূল পাঠদানে আসবো। আমরা আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ৪র্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনায় আসি। আলোচনার আলোচ্য বিষয় হলো এখানে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এইগুলো নিয়ে আমি একটু কথা বলে নিব। এরপরে এইগুলোর ভিত্তিতেই আসলে অঙ্কে প্রমাণ করে দিব যে আমরা কি শিখলাম। এই হলো আজকের পাঠদানের বিষয়। তো আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আছে মুনাফা জাতীয় আয়। প্রথমে আছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়টা হলো যে ব্যয় প্রতিনিয়ত সংগঠিত হয় প্রতিষ্ঠানে এবং ব্যয়ের পরিমাণ অল্প থাকে, অর্থাৎ টাকার পরিমাণ অল্প থাকে, যেমন খাতা কলম ক্রয়, পণ্য ক্রয়, এগুলো। তাহলে আমরা সহজে মুনাফা জাতীয় ব্যয়টা কিভাবে চিনব? যে ব্যয়টা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত সংগঠিত হয়ে থাকে এবং যার পরিমাণ ছোট ছোট, অঙ্কে ছোট ছোট, এগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে চিহ্নিত করব। আর এরপরে দেয়া আছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় কি? একই রকম ভাবে আমরা বলতে পারি যে আয়গুলো প্রতিষ্ঠানে বারবার সংগঠিত এবং পরিমাণেও টাকার অঙ্কে ছোট হয়ে থাকে। এগুলো মুনাফা জাতীয় আয়ের বৈশিষ্ট্য। যেমন পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়টা কিন্তু প্রতিষ্ঠানে আমরা সব সময় করে থাকি, সুতরাং এটা আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে ধরতে পারি। এরপরে আসি মূলধন জাতীয় ব্যয়। এখানে দেওয়া আছে মূলধন জাতীয় ব্যয়। যা হোক, মূলধন জাতীয় ব্যয়ের ক্ষেত্রে আসি। মূলধন জাতীয় ব্যয় যে ব্যয়টা আমাদের প্রতিষ্ঠানে বারবার সংগঠিত হয় না, অর্থাৎ প্রতিষ্ঠানে বছরে একবার বা ২-১ বছর পর পর প্রতিষ্ঠানে সংগঠিত হতে পারে। যেমন ভূমি ক্রয়, দালান কোঠা ক্রয়, এগুলো তো প্রতিষ্ঠানে আমরা বারবার ক্রয় করি না, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী বছরে একবার ক্রয় করতে পারি বা ২-১ বছর পর পর ক্রয় করতে পারি। এই জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলা হবে। এরপরে আসি মূলধন জাতীয় প্রাপ্তি। হ্যাঁ, ঠিক আছে। মূলধন জাতীয় প্রাপ্তিটা আমরা কিভাবে বুঝবো? মূলধন জাতীয় প্রাপ্তি আছে, মূলধন জাতীয় আয় আছে, এগুলো আলোচনা আমরা পরিষ্কারভাবে করব। মূলধন জাতীয় প্রাপ্তি কি? যখন কোনো স্থায়ী সম্পত্তি আমরা যখন বিক্রয় করে টাকা একবারে পাই বা মূলধন আনয়ন করি, তখন মূলধন জাতীয় প্রাপ্তি হয়ে থাকে। যেমন দালান কোঠা বিক্রয়, মূলধন আনয়ন, এগুলো আমরা বছরে বারবার করি না, এগুলো মাঝে মধ্যে করা হয়। তো এই জন্য এগুলো মূলধন জাতীয় প্রাপ্তি আমরা বলবো। কিন্তু মূলধন জাতীয় আয় কোনটা, এটা একটু ভালো করে বুঝতে হবে।
মূলধন জাতীয় আয় বুঝতে হলে আমরা একটু উদাহরণে যাই, উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাব। যেমন আমরা একটা দালান কোঠা ক্রয় করেছিলাম 10 লক্ষ টাকায়। দালান কোঠা যখন আমরা বিক্রি করলাম তখন এটা 12 লক্ষ টাকা বিক্রি করলাম। তাহলে আমরা যে বিক্রি করলাম এটা দালান কোঠা একটা স্থায়ী সম্পত্তি বিক্রি করলাম কত টাকায়? 12 লক্ষ টাকা। কিন্তু এটা আমার কস্টিং কত ছিল, এটার খরচ কত ছিল, অর্থাৎ এটা অর্জনে ব্যয় কত ছিল? অর্জনে ব্যয় ছিল 10 লক্ষ টাকা। তাহলে আমরা নিশ্চয়ই মাইনাস করলে 2 লক্ষ টাকা প্রফিট পাবো। এটাকে আমরা বলবো মূলধন জাতীয় আয়। নিশ্চয়ই তোমরা পরিষ্কার হবা এটা। এরপরে আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই ব্যয়টা একটু ভালো করে বুঝতে হবে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, আমাদের যে মুনাফা জাতীয় ব্যয়টা আমরা একবারে করি কিন্তু ব্যয়টা নিঃশেষিত হয়, অর্থাৎ নিঃশেষ হয়ে যায় আস্তে আস্তে। উদাহরণ দিই, উদাহরণটা হলো যেমন আমার প্রতিষ্ঠানে আমার বিজ্ঞাপন দেওয়া প্রয়োজন, তাহলে আমি সরকারের কাছে ফ্লাইওভারের এক সাইড বিজ্ঞাপনের জন্য নিয়ে নিলাম 40,000 টাকা দিয়ে, এবং সরকারের সাথে ডিল হলো যে আমরা 4 বছর আপনারা এখানে বিজ্ঞাপন টাঙাতে পারবো। তাহলে আমার প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, তাহলে প্রতি বছর 10,000 করে পড়বে। এবং আমরা কিন্তু ব্যয় করেছি একবারে, টাকাটা দিয়েছি 40,000 এট এ টাইমে, কিন্তু খরচগুলো নিঃশেষিত হচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ প্রথম বছর 10,000, তাহলে বিলম্বিত থাকলো কত? আর 30,000। এরপরে দ্বিতীয় বছরে এসে নিঃশেষিত হবে 10,000, তাহলে বিলম্বিত থাকবে আর 20,000। এরপরের বছর নিঃশেষিত হবে 10,000, তাহলে বিলম্বিত থাকবে আর 10,000। এইভাবে শেষ পর্যন্ত যে আমার সমস্ত ব্যয় শেষ হয়ে যাবে, খরচ যে পরিমাণ টাকা দিয়েছিলাম সমস্ত খরচ শেষ হয়ে যাবে, তখন আর বিলম্বিত বলে আর কিছু থাকবে না। তাহলে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে যে বিলম্বিত ব্যয় কাকে বলে। যাই হোক, আমরা থিওরিতে আলোচনা শেষ করেছি, এখন আমরা অঙ্কে সৃজনশীলে যাব। সৃজনশীলে এইগুলোই আমরা প্রমাণ করবো। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ে এই অঙ্কগুলো আছে এবং অনুশীলনী থেকে আমি করাচ্ছি, আমরা বই দেখলেই পেয়ে যাবা। তো সৃজনশীলে আমরা আগে সৃজনশীলটা পড়ে নিই, এরপরে সলিউশন দিই। সৃজনশীলটা আমরা পড়ে নিই। রাকিব হোসেনের 2017 সালের এপ্রিল মাসে তার ব্যবসায়িক লেনদেন সমূহ নিম্নরূপভাবে সংগঠিত হয়েছে। এপ্রিল 1, 2000 সাল দিয়ে একটা 2016 সালে দিলাম। 2016 সালে এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। 2 তারিখে মনিহারি ক্রয় 3,000 টাকা, নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। 5 তারিখে নতুন মেশিন ক্রয় এবং বহন খরচ 7,500 টাকা, নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। 15 তারিখ বলেছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। করণীয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এগুলো আমরা থিওরিতে পড়িয়েছি, এখন জাস্ট প্রমাণ ভিত্তিক অঙ্ক সলিউশন দিব। এখানে ক নাম্বার চেয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা এখানে আসি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। বিবরণ টাকা। আচ্ছা,
আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো বলেছিলাম, সংজ্ঞাতে বলেছিলাম যে ব্যয়গুলো আমরা আগেই করব, কিন্তু নিঃশেষিত হবে আস্তে আস্তে। ব্যয়গুলো একবারে নিঃশেষিত হবে না, যার কার্যক্রমটা আমরা পাবো একটু মেয়াদ ভিত্তিতে এবং যা শেষ হবে একটু পরে। তাহলে এখানে আমরা পড়লে বুঝতে পারবো যে এই জাতীয় ব্যয় কোনটা আছে। যেমন বলা হয়েছে 1 নম্বরে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। হ্যাঁ, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ধরা যাবে, কারণ হলো এই ব্যয়টা আমরা আস্তে আস্তে দেখাবো, এক বছরে দেখিয়ে শেষ করবো না। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে একবারে যদি দেখায় তাহলে একটা খারাপ প্রফিটের উপরে খারাপ ইমপ্যাক্ট করবে, সুতরাং এগুলোকে আস্তে আস্তে দেখাতে হয়। সুতরাং এটা আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ধরবো। তাহলে এখানে স্থানান্তর ব্যয়, স্থানান্তর ব্যয় আছে 25,000 টাকা, 25,000 টাকা। এরপরে আমরা পড়ে দেখি আর কি আছে। মনিহারি ক্রয়, না এটা না। নতুন মেশিন ক্রয়, নতুন মেশিনের ক্রয় এবং বহন খরচ এগুলো না। নতুন মেশিনের সংস্থাপন ব্যয় এগুলো না। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় তা হবে না। অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় এটা কা। এরপরে হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। হ্যাঁ, নতুন পণ্যের গবেষণা ব্যয়, এই ব্যয়টাও আমরা বিলম্বিত দেখতে পারবো। এই গবেষণা ব্যয়টাকে আস্তে আস্তে বিলম্ব করে দেখানো হয়। এই দুইটা ব্যয় তোমাদের বইতে একদম স্পষ্ট উদাহরণ দেওয়া আছে এবং এগুলো বারবার এমসিকিউ আছে, সুতরাং এগুলো মুখস্থ করে ফেলতে হবে। গবেষণা ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয় আছে 18,000 টাকা। তাহলে আমরা এখানে কত ছিল? 25,000 এবং 18,000 যোগ করলে আমরা পাবো 8 5 43,000। এই হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। কারণ আমরা 15 পর্যন্ত এসেছি, 15 পর তো আর তারিখ নেই, সুতরাং এটাই হলো আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আসি আমরা, এরপরে সলিউশনে আসি। পরেরটাই বলেছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। কোনো অসুবিধা নেই, এগুলো সঙ্গে আমরা আগে জেনেছি এবং আমি আরেকটু করে স্মরণ করে দিয়ে এগুলো আমি সলিউশন দিব, সুতরাং কোনো টেনশনের কারণ নেই। বিবরণ টাকা টাকা মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। ব্যয় যা হোক, তাহলে আমরা একটা একটা করে আসি। প্রথমে মূলধন জাতীয় ব্যয়টা খুঁজে বের করবো। মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় আমরা নিশ্চয়ই বলেছিলাম যে যে ব্যয়গুলো আসলে প্রতিষ্ঠানে বারবার সংগঠিত হয় না এবং টাকার অঙ্কে একটু বড় থাকে, এই ধরনের ব্যয়গুলো আমরা একটু খুঁজে বের করি। স্থানান্তর ব্যয় হবে না। মনিহারি ক্রয়, এটা তো আমরা বারবার করি, হবে না। মেশিন ক্রয়, হ্যাঁ মেশিন তো আমরা বারবার ক্রয় করি না, সুতরাং মেশিন ক্রয় হবে। মেশিন ক্রয়, মেশিন ক্রয় আছে আমাদের কত টাকা? 1,60,000 টাকা। মেশিন
3,60,000 টাকা। এরপরে মেশিন ক্রয় এর বহন খরচ আমি একটু আগে বলে নিই, তা নাহলে একটু সমস্যা হবে। আমার কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে তার মোট ক্রয় মূল্য হবে স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে অর্থাৎ সংস্থাপন পর্যন্ত, অর্থাৎ সেই স্থায়ী সম্পত্তি চালু করা পর্যন্ত। আমরা যদি মেশিন ধরি, মেশিন ক্রয়, আমদানি শুল্ক, পরিবহন খরচ, এরপরে সংস্থাপন খরচ, সব মিলে যে খরচটা পড়লো এটা মেশিনের মোট মূল্য। এক্ষেত্রেও ব্যতিক্রম না। সুতরাং এই ধরনের থাকলে এগুলো মেশিনের স্থায়ী মূল্যের মধ্যে আসবে, স্থায়ী ক্রয় মূল্যের মধ্যে আসবে। এগুলো আমরা খুঁজে দেখবো, যদি থাকে তাহলে তো অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে সংবাদে এই ধরনের আমরা বললাম নতুন মেশিন ক্রয় এর বহন খরচ। হ্যাঁ, তাহলে মেশিনের বহন খরচ এটা আসবে, আমরা একটু আগে বলে নিয়েছি। মেশিনের বহন খরচ, মেশিনের বহন খরচ আছে 7,500 টাকা, 7,500 টাকা। এরপরে নতুন মেশিন সংস্থাপন দেয়, আমরা বলেছি সংস্থাপন করতে তো ওই সংশ্লিষ্ট মেশিনের মূল্য বোঝাবে। তাহলে সংস্থাপন দেয় মেশিনের সংস্থাপন ব্যয় আছে কত? 15,000 টাকা। মেশিনের সংস্থাপন ব্যয় আছে আমার 15,000। আরো থাকতে পারে, ক্লোজ করা যাবে না, আমরা দেখে দিতে হবে। তাহলে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় না, এটা মেরামত ব্যয় হবে না। অফিসের গাড়ির জন্য নতুন টায়ার, ব্যাটারি ক্রয়, হ্যাঁ এটা হবে ব্যাটারি টায়ার ক্রয় অফিসের জন্য। অফিসের কি বলেছে? অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার হয়, নতুন ব্যাটারি ও টায়ার হয়, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় কত টাকা? 40,000। এরপরে গবেষণা ব্যয় হবে না, তাহলে এটাই আমরা যোগফল পাবো হলো কত? 1,60,000, 7,500, 15,000, 40,000, 2,22,500 টাকা, 2,22,500 টাকা। তাহলে আমরা পেলাম কি? মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়ের মূলধন জাতীয় ব্যয়টা পেয়ে গেছি। মূলধন জাতীয় ব্যয় আমরা খুব সহজে পেয়ে গেছি। এরপরে আমরা নির্ণয় করব মুনাফা জাতীয় ব্যয়। একটু এখানে করব, এর নিচে করতে হবে আর কি, এর নিচে করে আবার ক্লোজ করতে হবে। একই হেডলাইনে তো এগুলো হয় না, আমাদের নিচের দিকে জায়গা নেই, এই জন্য আমরা কি নির্ণয় করবো? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কি আছে? মুনাফা জাতীয় ব্যয়ের সঙ্গে আমরা নিশ্চয় করে খুব ভালো করে আগেই জেনেছি যে মুনাফা জাতীয় ব্যয় বারবার সংগঠিত হয়। যে ব্যয়টা প্রতিষ্ঠান বারবার সংগঠিত হয় এবং অ্যামাউন্টটা একটু ছোট থাকে। তাহলে এই ধরনের ব্যয় আমরা দেখি। স্থানান্তর ব্যয় তো আমরা দিয়েছিলাম অন্য জায়গায়। মনিহারি ক্রয় আমরা বারবার করি এবং ছোট আকারে হয়। মনিহারি ক্রয়, মনিহারি ক্রয় 3,000 টাকা,
এরপরে আর কি আছে এই ধরনের আরো দেখবো। মেশিন হবে না, এগুলোকে আমরা স্থায়ী নিয়ে নিছি। মেশিন প্রয়োগ বহন সংস্থাপন হবে না। পুরাতন কম্পিউটার মেরামত দেয়, হ্যাঁ কম্পিউটার মেরামত দেয়। পুরাতন পুরাতন মেরামত মেরামত কম্পিউটার পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় আছে আমার 3000 টাকা। এরপরে অফিসের জন্য নতুন নতুন টায়ার টিউব হবে না, গবেষণা ব্যয় হবে না। এগুলো তো বারবার সম্মিলিত হয় না, সুতরাং আপনি আমাদের রেজাল্ট হলো 6000 টাকা। অর্থাৎ এটা ছিল ক নম্বরের উত্তর, আগেরটা ছিল ক নম্বর, আমরা লিখি নাই। আগেরটা ছিল ক নাম্বার, এটা খ নাম্বারের উত্তর আমরা শেষ করেছি। অর্থাৎ খ নাম্বার ডিটেইলস শেষ হয়ে গেছে। পরবর্তীতে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি চেয়েছে? গ নাম্বারে নাম্বারটা দিয়ে নি, আগের বার দেওয়া হয় না। গ নাম্বারে চেয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। ঠিক আছে, 4 তারিখের কৃত মেশিনের উপর ভিত্তি করে সমস্যা নেই। মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় নির্ণয়। আয় এটা হলো হেডলাইন। হেডলাইনটা একটু বড়ই, তাতে কি কিছু সমস্যা নেই আমাদের। বিবরণ টাকা টাকা। তো এখানে বলেছে 4 তারিখে কৃত মেশিনের মেশিন 1,95,000 টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তি কি? আমরা বলেছিলাম যে স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে টাকাটা আমরা পাবো, বিক্রয়লব্ধ পুরো অর্থই হবে হলো মূলধন জাতীয় প্রাপ্তি। তো ওই ধরনের কি আছে আমরা দেখব। এখানে বিক্রয় এর মধ্যে কোনো কিছু আমরা বিক্রয় করি নাই, বিক্রয় করেছিল 4 তারিখে উল্লেখ করা আছে। অর্থাৎ 4 তারিখে যে মেশিনটা ক্রয় করেছে 1,95,000 টাকা। সুতরাং মূলধন জাতীয় প্রাপ্তি জাতীয় প্রাপ্তি মেশিন বিক্রয় মেশিন বিক্রয় কত টাকায়? 1,95,000 টাকা। 1,95,000 টাকা। তাহলে এটা আসে 1,95,000 টাকা। আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, যেহেতু আমরা মেশিনটা বিক্রি করে এট এ টাইমে যে টাকাটা পেলাম সেটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমরা মূলধন জাতীয় প্রাপ্তি থেকে আমরা কি ধরনের আয় করেছি এই বিষয়টাকে আমাদের আসতে হবে। তো যাই হোক, আমরা হেডলাইন দিয়ে শুরু করলেই হয়ে যাবে। এখানে কি বলা আছে, এটা আমাদের এতটুকু উত্তর হয়েছে। অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি, এখন মূলধন জাতীয় আয় নির্ণয় করব। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় নির্ণয়।
আমরা শুরুতে সংজ্ঞাতে বলেছিলাম আমরা যে স্থায়ী সম্পত্তি বিক্রি করেছি তার ক্রয় মূল্য কত ছিল। এই ক্রয় মূল্য আমরা যদি বিক্রয় মূল্য থেকে বিক্রয় করি এবং আমার বিক্রয় মূল্য বেশি হয় তাহলে যতটুকু বেশি হয়েছে অতটুকু আমাদের মুনাফা। যেমন আমরা দালান কোঠার কথা বলেছিলাম যে আমার ক্রয় করা ছিল 10 লক্ষে এবং বিক্রি হয়েছে 12 লক্ষ টাকা, তাহলে আমাদের মূলধন জাতীয় আয় হয়েছে 2 লক্ষ টাকা। আমরা পরিষ্কার উদাহরণ দিয়েছিলাম, আমরা অঙ্কের মধ্যে উদ্দীপক খুঁজব, এখানে দেওয়া আছে মেশিন বিক্রয়, স্থায়ী সম্পত্তি দেওয়া আছে এখানে মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় 1,95,000, 1,95,000। তাহলে এটা আমরা বিক্রি করেছি, এই মেশিনটা কি করছি, বিক্রয় করেছি। তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী এই মেশিনটা ক্রয় করতে আবার কত টাকা খরচ হয়েছে, অর্থাৎ এই মেশিনটা অর্জন করতে কত টাকা খরচ হয়েছে। যদি অর্জন খরচ আমার বিক্রয়ে অর্জন খরচের চাইতে বিক্রয়টা বেশি হয়ে থাকে তাহলে প্রফিট হবে, আর কম হলে লস হবে। দেখি আমরা কি হয়েছে, মেশিনের মাইনাস গুলো কি, তাহলে মাইনাস হল মেশিনের মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য। মেশিনের ক্রয় মূল্য কত আছে দেখবো আমরা। মেশিন ক্রয়, মেশিন ক্রয় করেছিলাম আমরা কত টাকায়, 1,60,000, 1,60,000 টাকা। আর এটা গ্রহণ খরচ, এই মেশিনটা অর্জন করতে যা খরচ হয়েছে সবই আনতে হবে। মেশিনের বহন খরচ, বহন খরচ ছিল 7,500, আর হলো সংস্থাপন ব্যয় মেশিনে সংস্থাপন ব্যয় ছিল 15,000 টাকা। 15,000 টাকা। তাহলে এই মেশিনটা আমার অর্জন করতে মোট ব্যয় হয়েছে কত, 1 লক্ষ, এটা যোগ করলে হবে 1,82,500, 1,82,500 টাকা। আমরা মেশিনটা বিক্রি করেছি 1,95,000 টাকা, কিন্তু ওই মেশিনটা অর্জন করতে অর্থাৎ প্রতিষ্ঠানে আনা সংস্থাপন করে চালু করা পর্যন্ত ব্যয় হয়েছিল 1,82,500। তাহলে নিশ্চয়ই আমার লাভ হয়েছে। এখানে কত টাকা লাভ হয়েছে বিয়োগ দিলে পাবো 12,500, অর্থাৎ এটা মূলধন জাতীয় আয়। কি পাবো, মূলধন জাতীয় এই হলো পরিষ্কার আমাদের ক খ গ উত্তর শেষ। দেখো এখন আমি আজকে চতুর্থ অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের উপরে ক্লাস নিয়েছি। সংজ্ঞাগুলো সুন্দর করে পরিষ্কার করে বলেছি। এরপরে ওই ভিত্তিতে অঙ্ক সৃজনশীল প্রমাণ করে দিয়েছি। এই অধ্যায়ে অন্যান্য প্রশ্নগুলো এই সংজ্ঞা অনুযায়ী হবে সৃজনশীল। তোমরা অনুশীলনের প্রশ্নোত্তরগুলো একটু দেখে নিবে, সৃজনশীল গুলো দেখে নিবে। এইগুলোই তো পরীক্ষায় ঘুরে ফিরে এগুলো থাকবে, সুতরাং এগুলো সুন্দর করে দেখে নিতে। কোনো সমস্যা হলে তো আমি আছি। আর
আগামী দিনেও আমি ক্লাস নিতে থাকবো আর কি। তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।